চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সেই 47 সাল থেকে এবং ভালো সম্পর্ক। চীন পাকিস্তানকে অস্ত্র এবং অর্থ সব দিক দিয়ে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন ভারত যদি সেটা চায়, ভারত কিন্তু উইলিংলি চাচ্ছে এবং যাচ্ছে চীনে সম্পর্ক। এখন চীন তো ধরেন সেটা না করবেন, আমি আপনার বাড়িতে যেতে চাই, আপনি না করবেন না। আমরা যতই রাশিয়াকে অনেক কিছু ভাবি বা বলি বা মনে করি, কূটনৈতিকভাবে রাশিয়া কিন্তু এখন আমেরিকার কাছাকাছি না। অতএব ভারত কিন্তু এখানে আলটিমেটলি একটা পরাজয়ের দ্বার প্রান্তেই বলা যায়। নরেন্দ্র মোদীর বয়স 75, নরেন্দ্র মোদীর ওয়েট কত, সর্বোচ্চ 70 কেজি, কিন্তু নরেন্দ্র মোদীর মাথায় আছে ধরেন 140 কোটি মানুষের ওয়েট। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক জব্বার আল-নাঈম। নাঈম ভাই, আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ ভাই, কাজল ভাই, আপনাকে আমাকে বেশ করে এখানে ডেকে আনার জন্য ও সুযোগ দেওয়ার জন্য। প্রায় 11 বছর ধরে মোদি নেতৃত্বের দলটি চলছে। বলা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে মোদির উপরে যে ঝড়গুলো যাচ্ছে, বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, নিজের দেশে কৃষকদের যে আপনার দাবি দেওয়ার মুখে, তারপরে হচ্ছে সর্বশেষে যে তিনি নির্বাচিত হয়ে আসলেন, এখানেও কারচুপির আপনার অভিযোগ রয়েছে। এবং নির্বাচনের আগে মোদি মিডিয়া বলে, অনেকে মোদি মিডিয়া বলা হয়েছে যে 400 আসন পাবে। খুব কষ্টে আপনার কোয়ালিশন সরকার গঠন করেছে, পরে এককভাবে তো নাই। আবার এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, সামনের মাসে 75 বছর বয়স হবে নরেন্দ্র মোদীর। বিজেপির ইতিহাসে এই বয়সটা ক্রস করলে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়। তো এখন বলা হচ্ছে মোদীর 11 বছরের শাসন আমলে সবচেয়ে বেশি চাপে রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে ভারত থেকে ব্যবসা, বিশেষ করে নিটওয়ার শিল্প, পোশাক শিল্প, টেক্সটাইল শিল্প ভিয়েতনাম এবং বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে চলে যাচ্ছে। ভিয়েতনামও কম যাচ্ছে, কারণ হচ্ছে ভিয়েতনামের উপরেও কিন্তু প্রচুর ট্যাক্স বসানো হয়েছে। এটা সব শুরু হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ট্যারিফ ঝড়, এই ট্যারিফ ঝড়টা ভারত নেগোসিয়েশনে যেতে ব্যর্থ হয়েছে বলে 50%, মানে 50, বা আগে তো ছিল, তারপরে টোটাল 50, 25 থেকে এখন 50-এ চলে গেছে। এবং আপনি জানেন যে ভারতীয় মেডিসিন, সফটওয়্যার, এগুলার মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল। এখন এই মোদির এই চ্যালেঞ্জগুলা, মোদি এখন কি করবে এই নিয়ে দর্শকদের যে আপনি কিছু বলতেন। আলটিমেটলি আমি যেটা বলবো, ভারত একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে। এটাকে নিষেধাজ্ঞাই বলবো, কারণ সামনে ওদের আর সময় আছে মাত্র 27 তারিখে, যদিও এটার একটা নেগোসিয়েশন হওয়ার কথা, কিন্তু সেই যে সম্পর্কটা যে একটা ভালো দিকে যাবে সেই পরিস্থিতিটা কিন্তু আলটিমেটলি নেইও। এই ভারত আমেরিকা থেকে প্রায় প্রতি বছরে $87 মিলিয়ন পণ্য রপ্তানি করে। সেখান থেকে ওদের লভ্যাংশের পরিমাণ হলো টোটাল রেভিনিউর প্রায় 18%। এটা কিন্তু তাদের বিরাট এবং বিশাল একটা মার্কেট। আর আপনি এই যে বললেন যে একটা ট্যারিফ বা শুল্ক বসাচ্ছে, এটা কিন্তু এই মানে এটা প্রথম কিন্তু ভারত করে, আমেরিকা করে না, এটা প্রথম ভারতই করলো। যেটা ধরেন 2019 সালের কথা, আপনার একটা মনে থাকার কথা, ওদের আমেরিকা যখন ওদের স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে কিছু ট্যারিফ বাড়ালো, ভারত কি করলো, সঙ্গে সঙ্গেই আমেরিকার অ্যাপেল বা কোট সহ টোটাল 28টা পণ্যের উপরে ওদের শুল্ক বাড়িয়ে দিল। তো ওইটা আমেরিকা, দেখেন আমেরিকা এমন একটা রাষ্ট্র, ওরা কৌশলগত কারণে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয় না, প্রতিশোধ পরায়ণ না, ওরা কিন্তু সেটা নোট করে রাখে এবং সময় সুযোগ মতো সেটা কিন্তু ওরা সামনে নিয়ে আসে, সুদে আসলে ফেরত দেয়। এখন ওই ব্যাপারটা, এবং এটা কিন্তু কার আমলে করলো, এটা কিন্তু নরেন্দ্র মোদী করলো 2019 সালে। তো 2019 থেকে 2025 খুব বেশি সময় না। এখন ওইটা এই আমার মনে হয় যে ওই জিনিসটা এখন এই ডোনাল্ড ট্রাম্প সামনে নিয়ে আসছেন। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনি দেখেন ভারতের সম্পর্ক হবে মূলত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কিন্তু আমেরিকার সঙ্গে আমরা দেখি যে ভারতের সঙ্গে সম্পর্ক হলো নরেন্দ্র মোদী বনাম ডোনাল্ড ট্রাম্প। আসলে আমাদের সঙ্গে দেখেন, আপনি দেখেন এটা খুব সুন্দর একটা মিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছিল কে, শেখ হাসিনা বনাম নরেন্দ্র মোদী। আমার মনে হয় এই নরেন্দ্র মোদী এই রোগ থেকে বের হইতে পারছেন না কোনোভাবেই। এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কের বাইরে গিয়ে ওনারা একটা অবস্থান নেয়, সে অবস্থানের কারণে যে ব্যক্তি টু ব্যক্তি সম্পর্ক, সেটা কিন্তু একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার
প্রধান এবং অন্যতম শর্ত হয়ে যায়। আর ভাই ব্যক্তি টু ব্যক্তি কেন সম্পর্ক হবে? সম্পর্ক হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আপনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক হতে পারে সেটা অফিসের বাইরে, কিন্তু অফিসিয়ালি সম্পর্ক হইতে হবে অফিসিয়াল ম্যাটার নিয়েই। এখন আমেরিকা যখন নিষেধাজ্ঞার মানে তুললেন যে 50% ওদের শুল্ক দিতে হবে, তখন নরেন্দ্র মোদী কি নিয়ে আসলো? সামনে নিয়ে আসলো যে ওদের কৃষি এবং খামার ডেইরি ব্যাপারটা সামনে নিয়ে এলেন। একইভাবে দেখেন যে নরেন্দ্র মোদী বললো এই ব্যাপারে আমরা আমেরিকার সঙ্গে আপোষ করব না, ছাড় দিব না। একইভাবে দেখেন আমাদের দেশও শেখ হাসিনা যখন আমেরিকার সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে, তখন বললো যে আমাদের এই যে দক্ষিণে সেন্ট মার্টিন দ্বীপ, যে এটা নিয়ে আমরা কখনোই কোনোভাবে আপোষ করবো না, যদি আমরা এটা ছেড়ে দিই আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কটা মানে একটা ভালোর দিকে চলে আসবে। আসলে ব্যাপারটা কি তাই? শুধু যদি একটা কারণে কি মানে এই একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে? না, কখনো না। আপনি দেখেন এই নরেন্দ্র মোদী ক্ষমতা আজকে প্রায় 11 বছর রানিং অলরেডি। তাইলে এই অতি সাম্প্রতিক আমরা যদি কয়েকটা জিনিসের দিকে তাকাই, সেখানে দেখেন পেহেলগামে যে মানে পেহেলগাম ইস্যু নিয়ে যে ভারত পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কের একটা অবনতি, যুদ্ধ পরিস্থিতি না শুধু যুদ্ধের দিকে চলে যায়। এবং আপনি মনে আছে ঠিক ভারত পাকিস্তানকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার উপরে চাপ দিল এবং অ্যাটাকও করলো, কিন্তু তারা পাকিস্তান যেটা করেছে মোকাবেলা করেছে। এবং সেখানে দেখেন এই যুদ্ধ থামার পেছনে ডোনাল্ড ট্রাম্প, আমরা যেভাবেই বলি ডোনাল্ড ট্রাম্পের উগ্র অসভ্য পাগল বা যেটাই বলি, তার কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে যুদ্ধ থামানোর জন্য। কিন্তু সেটা কিন্তু দিল্লি কিন্তু এখনো স্বীকার করে নাও। হ্যাঁ, তো সে এই কারণে কিন্তু গত সপ্তাহে টুইট করছে পর্যন্ত, বলছে যে ভারত হচ্ছে স্বার্থপর, সামান্য একটা মোদি আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় না। আর সেখানে পাকিস্তানের সামরিক প্রধান সেখানে ওখানে গেলেন, আমেরিকাতে গেলেন, হোয়াইট হাউসে গেলেন, মানে মিটিং করলেন, বৈঠক এবং নোবেল প্রাইজের জন্য বললেনও। তো এইখানে ভাই এটা তো ধরেন একটা জাস্ট একটা কি বলে একটা সামাজিকতা, কূটনীতিক একটা শিষ্টাচারিতা, তাই না? আচ্ছা, এই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সিনারিতে কিন্তু আরেকটি দেশ আছে পরাশক্তি, সেটা হচ্ছে চীন। চীনের সাথে আপনার ভারতের কিন্তু অনেক আগে থেকেই দ্বন্দ্ব, ওই প্রতিবেশী দ্বন্দ্ব রয়েছে। আপনার গালওয়ান যুদ্ধ হয়েছে তাদের সাথে, এবং ছোটখাটো প্রচুর সীমান্ত বিরোধ থাকে। ভারত এবং চীন এক জায়গায় যেখানে দুইটা দেশ এক হয়, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চায় সেভেন সিস্টার ওখানে একটা দেশ, যেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, সেটা ঘোর বিরোধী ভারতও করে। আর আপনার চীন তো পড়েই আসছে। আর চীন কোনোভাবেই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ার উপরে প্রভাবটা দেখাক। রাশিয়া তো চায় না। রাশিয়া যেহেতু 2 ভাগে বিভক্ত, ইউরোপ এবং এশিয়ার মাঝে। তো এই আপনার দূরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক বিভেদ, সামরিক এবং সীমান্ত দিক থেকে চীনের সাথে বিরোধ। তো আপনার বহির্বিশ্বে আপনার কূটনীতিক যে ধাক্কা খাচ্ছে বারবার মোদির কারণে, এটা ভারত কতদিন সহ্য করতে পারবে বা তাদের কৌশলটা কি হবে? আপনি দেখেন মানে আমেরিকা আজকে এই পর্যায়ে কেন? আসলে শুধু কি ওরা মানে অস্ত্র এবং অর্থের জোরে? না, সেটা আমি একমত না। আমেরিকা কূটনৈতিকভাবে ওয়ার্ল্ডের মধ্যে খুবই স্ট্রং ভাবে আছে, যেটা ধরেন রাশিয়াও নেই। ফলে কূটনৈতিক বা আমেরিকা এখন যে ফাইটটা দিচ্ছে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু কূটনৈতিক ফাইট। সেটা কিন্তু অস্ত্রের বা অর্থের ফাইট আছে, সেটা ব্যাকআপ হিসেবে কাজ করে। এখন এই পাশাপাশি দেখেন আমেরিকার পরে কারা আছে? রাশিয়া এবং চীন। তাইলে চীনের ধরেন কমফোর্টেবল একটা নৌপথ আছে, চীনের আকাশ দুনিয়া ওপেন আছে, চীনের পাহাড় পর্বতে ধরেন সামরিক একটা শক্তি সামর্থ্য আছে। পাশাপাশি চীনের যেটা আছে অর্থ আছে, চীনের অস্ত্র আছে, চীনের ধরেন টেকনোলজিও খুবই স্ট্রং। হ্যাঁ, ভারতও এই ক্ষেত্রে ধরেন একটা মানে ওরাও পারমাণবিক শক্তিশালী একটা রাষ্ট্র, কিন্তু সেটা কিন্তু চীনের পর্যায়ে নেই। এখন চীন সব দিক দিয়ে ধরেন খুবই স্ট্রং পর্যায়ে। তা আমরা দেখি ধরেন এর ভেতর দিয়ে এই ভারত কিভাবে ধরেন এই চীনের মতো এত বড় একটা শক্তিশালী রাষ্ট্রকে মানে পাশে রেখে ওরা ধরেন তর করে যেতে সার্কভুক্ত দেশের অন্যান্য রাষ্ট্রগুলোকে পেছনে পেলে ওদের উপর ছড়াও, ওদের উপর হামলা মামলা, ওদের উপর বিভিন্নভাবে মানে প্রেশার ক্রিয়েট করে ওরা উপরের দিকে যাবে। এবং সেখানে থেকে ওরা কি করে? ওরা দিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখে। আরে ভাই এই ভারত ধরেন চারপাশে তো শুধু আমেরিকা আছে না, ভালোভাবে আছে। আমেরিকা ভারতের ভিতরে আছে, যেটা বলেন সেভেন সিস্টার্স। ওরা ওখানে তো ধরেন ওইটা অঞ্চলটার নাম কি, যেখানে ধরেন ওরা আরেকটা পূর্ব তিমুর বানাতে চাচ্ছে, খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। তাইলে এই কূটনৈতিকভাবে তো আমেরিকাকে ওরা কোনোভাবেই পেছনে ফেলতে পারছে না। তো সেখানে ধরেন
ভারত যদি চিন্তা করে যে আমরা চীন এবং আমেরিকাকে টপকে আমরা রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করব এবং সেটা বজায় রাখবো, সেটা কখনোই সম্ভব না। কারণ আপনি দেখেন চীন এবং আমি আমেরিকার কথা কেন বললাম, কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আজকে না, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সেই 47 সাল থেকে এবং ভালো সম্পর্ক। চীন পাকিস্তানকে অস্ত্র এবং অর্থ সব দিক দিয়ে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন ভারত যদি সেটা চায়, ভারত কিন্তু উইলিংলি চাচ্ছে এবং যাচ্ছে চীনে সম্পর্ক। এখন চীন তো ধরেন সেটা না করবেন, আমি আপনার বাড়িতে যেতে চাই, আপনি না করবেন না। হ্যাঁ, এখানে একটা ধরেন আরেকটা ব্যাপার আছে, যেখানে আপনি দেখেন এই এই কয়েকদিন আগে নরেন্দ্র মোদী তার টুইটে পোস্ট করেছে যে এই বছরের শেষের দিকেই ভ্লাদিমির পুতিন ভারতে আসবে এবং সাক্ষাৎ করবেন। এর অর্থ হলো যে ওরা রাশিয়ার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চাচ্ছে। কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চাইলেও আমরা যতই রাশিয়াকে অনেক কিছু ভাবি বা বলি বা মনে করি, কূটনৈতিকভাবে রাশিয়া কিন্তু এখন আমেরিকার কাছাকাছি না। অতএব ভারত কিন্তু এখানে আলটিমেটলি একটা পরাজয়ের দ্বার প্রান্তেই বলা যায়। সেটা বাণিজ্যিকভাবে হোক, সেটা অর্থনৈতিকভাবে হোক, সেটা পলিটিক্যালি হোক, সেটা অথবা অন্য কোনোভাবে হোক। আপনি দেখেন, আপনি আরেকটা মজার জিনিস হলো এই যে এর ভিতরে ভারত কিন্তু চাচ্ছে, ভারত কিন্তু রাশিয়া থেকে অপরিশোধিত তেল মানে আনাটা কমিয়ে দিচ্ছে এবং ওরা ইন্টারনালি কিন্তু সেটা আলোচনা মানে অলরেডি চলছে। ওরা ধরেন মানে রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন সেটা কিন্তু অলরেডি কমিয়ে নিয়ে আসবে। সেটা ওদের থেকে যে অস্ত্র নিয়ে আসা, অস্ত্র আনা, সেটা কিন্তু অলরেডি কমিয়ে মানে নিয়ে আসবে। এরকম কিন্তু ওদের কিন্তু প্ল্যান পরিকল্পনা কিন্তু ওদের চলছে। তাইলে ধরেন ভারত পারবে না, কারণ ভারত এখনো ওই ওই চীন বা আমেরিকা বা রাশিয়া ওই পর্যায়ে যেতে পারে না এবং যাবে না। কারণ ওরা যাবে না, ধরুন ওদের ভাই একটা ওদের মাথায় বিশাল বড় একটা বোঝা। নরেন্দ্র মোদীর বয়স 75, নরেন্দ্র মোদীর ওয়েট কত, সর্বোচ্চ 70 কেজি। কিন্তু নরেন্দ্র মোদীর মাথায় আছে ধরেন 140 কোটি মানুষের ওয়েট। তো সে তো ধরেন রিস্ক নিতে পারবে না। সে ভারত অথবা পাকিস্তান অথবা বাংলাদেশের সঙ্গে সেই পাল্লাটা দিতে পারবে, আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে সেটা সম্ভব না। নেভার এবার। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সুবিধা নিয়েছে, চীন থেকে নিচ্ছে, রাশিয়া থেকে নিচ্ছে, কিন্তু এই 3টা দেশের সাথে কোনো সামরিক চুক্তি করেনি। সামরিক চুক্তি করা মানে কি? একটা দেশের প্রতি হেলে যাওয়া, তাদের দিকে তাকিয়ে থাকা। বাংলাদেশে মোটামুটি যে অস্ত্র কিনে চীন থেকে কিনে, রাশিয়া থেকে কিনে, আমেরিকা থেকেও কিনে এবং সুইজারল্যান্ড থেকে কিনে, ডেনমার্ক থেকে কিনে। যা অল্প হোক, ব্যবসা বাণিজ্য ভারত কোনো এক দেশই না, না, মধ্যপ্রাচ্য থেকে শুরু ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা পর্যন্ত দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ডক্টর ইউনূসের ইমেজের কাছেও কিন্তু মোদি মার খেয়েছে এবং এটা আমাদের কথা না, শুধু বাংলাদেশি মিডিয়ার কথা না, এটা আমি ভারতে বহু মিডিয়া দেখেছি, ওদের পডকাস্ট গুলো দেখেছি, ওদের ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা যদি যান দেখতে পাবেন। বিজেপি করে এমন সমর্থকরা ডক্টর ইউনূসের প্রশংসা করে তার এই কৌশলের কারণে। আর মোদির ক্যাবিনেটে কিছু অন্ধ হিন্দুত্ববাদ, আমি কোনো হিন্দুকে ছোট করে কথা বলছি না, তারা হিন্দুত্ববাদকে এমন পর্যায়ে নিয়ে চলেছে, তার ক্যাবিনেটে কোনো মুসলিম বা অন্য কোনো দলে নেই। তারা দেখানোর মতো দলিত এক শ্রেণীর একটা প্রেসিডেন্ট রেখেছে, কিন্তু এই হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদকে তারা এমন প্রোপাগান্ডা, কারণ ভারতে হচ্ছে আপনার শিক্ষাগত দিক থেকে এখনো অত, যেমন 99% হচ্ছে শ্রীলঙ্কায় শিক্ষিত, সেখানে ভারতে খুবই কম। ভারতে এখনো অনেক রাজ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, পড়াশোনা নাই। এই আমরা হয় কি, যুগে অন্ধকার যুগে মানুষ ধর্মভীতি দেখিয়ে তাকে বশে আনে, সেই সুযোগটা বিজেপি সরকার নিচ্ছে। এই দলের মধ্যে ভারতবাসীর জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে যে কংগ্রেস ডুবে গেছিল, গত নির্বাচনে 100টির উপরে আসন পেয়েছে। আপনারা রাহুল গান্ধী জনগণের কাছে যাচ্ছেন, জনগণের পাস বুঝতে পাচ্ছেন। ওনার একটা ভারত সফর ছিল, ভারত পায়ে হেঁটে ভারতের নর্থ থেকে সাউথ পর্যন্ত উনি হেঁটে গেছেন। কিছুদিন বিরতি পর পর দেখবেন, আপনার ভিডিওটা দেখবেন, উনি ক্লিন শেভ অবস্থায় বেরোছিল, পরবর্তীতে দাড়ি বড় হয়ে গেছে। তো ভারতে কিন্তু সংসদে প্রচুর চাপে থাকে মোদি। আপনি যদি সংসদে ক্লিপগুলো দেখেন, ভারতের পার্লামেন্টে ধুয়ে ফেলে। আপনি আরেকটা জিনিস একটু যুক্ত করি একটু রাহুল ভাই, যেটা দেখেন নরেন্দ্র মোদীকে বেশ কয়েকটা প্রশ্নের মুখোমুখি কিন্তু রাহুল গান্ধী দাঁড় করিয়ে দিয়েছে অলরেডি, যেটা ওই যে মানে জাল ভোট এবং নির্বাচন কমিশন যে মানে একটা কারচুপির মাধ্যমে এই অত টার্মে যে ক্ষমতায় নিয়ে আসলো। আপনি দেখেন এই নরেন্দ্র মোদী, আমি বলবো বারবার সে কিন্তু শেখ হাসিনাকে অনুকরণ করেছে নির্বাচন নিয়ে। আমাদের এখানে
এই কূটকৌশলগুলো তাই না, কূটকৌশলগুলো এর আগে কিন্তু ভারতে এটা ছিল না। এক একটা দেশে নীতি একটা দেশের ইয়ের সাথে সেটা কিন্তু নরেন্দ্র মোদী বারবার অনুসরণ করে সে কিন্তু আলটিমেটলি নিজের জন্য নিজে একটা গর্ত তৈরি করতেছে। এই গর্তে সে আলটিমেটলি ধরেন বলা যায় কোমর পর্যন্ত অলরেডি ডুবে গেছে। ডুবে গেছে। এটা এখন গলা পর্যন্ত গেলে তার একবার ডেথ হবে শেখ হাসিনার মতো। হয়তো বা সেও ধরেন একটা অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান হতে হবে অথবা গণজোয়ার হবে। আপনি দেখেন ভারতের কৃষকরা কিন্তু খুব ভয়ঙ্কর, সাংঘাতিক। ওরা কিন্তু গ্রাম থেকে পর্যন্ত সেই দিল্লিতে হ্যাঁ, এটা রওনা দেয়। এটার ওনাদের ট্রাক্টর নিয়ে যায়, গরু গাড়ি নিয়ে যায়। আপনি দেখেন এইবার আমার মনে হয় যদি এই কৃষকরা যদি আবারও জাগে, যদিও সে বারবার কৃষকদের পক্ষ নিচ্ছেন, কিন্তু সেই পক্ষ তার একটা তো এই পক্ষটার মধ্যে এক ধরনের চাতুরতা আছে, একটা কৌশল আছে, একটা ভণ্ডামি, একটা মানে এই জিনিসগুলো আছে। এবার যদি আবার সেই কৃষকরা জাগে তাহলে আবার হবে, আবারও কৃষক বিপ্লব হবে, কৃষক অভ্যুত্থান হবে, নরেন্দ্র মোদীর পতন হবে। আচ্ছা, আমি নয়াদিল্লির আপনার গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো রশিদ কিদওয়ানের একটা কথা বলে এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ করছি। তিনি সম্প্রতি বলেছেন মোদির ব্র্যান্ড মূল্য এখন দ্রুত কমছে। তার মানে তার যে ইমেজটা ছিল এটা একদম নিম্নমুখী। তাকে নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে। সামনে বিহার নির্বাচন, হারলে এই জনপ্রিয়তা আরও ফিকে হয়ে যাবে, কারণ ভারতে নির্বাচনই সবকিছু নির্ধারণ করে। তা আবার সুপ্রিয় দর্শক, সামনে আসে বিহার নির্বাচন। ভারতবাসীর মতো সবার দৃষ্টি সেদিকে থাকে। ৭৫ বছর বয়স হয়ে গেছে নরেন্দ্র মোদী। উনি কি তার ইমেজ পুনরুদ্ধার করতে পারবে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের চাপ রয়েছে ভারতের উপরে। ভারতের আজকের এই করুণ অবস্থার জন্য বিজেপি এবং মোদির কৌশলই দায়ী। আমি ভারতবাসীকে কোনো দোষারোপ করব না, কারণ হচ্ছে তারা সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ সারা পৃথিবীতে নির্যাতিত হয়ে থাকে। আমরা সবসময় তাদের পক্ষে। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব সে বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরার জন্য। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।